শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটির লাইন ধরে অর্থের বিশ্লেষণ। যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের কাছে কিন্তু বাংলা প্রশ্নে পদ্য অংশের ওপর থেকে এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই কবিতার ওপর থেকে অতি অবশ্যই তোমরা একটি হয় 3 নম্বরের প্রশ্ন নয় 5 নম্বরের প্রশ্ন পেয়ে থাকবে। তা এই কবিতাটি ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন যেভাবেই নাও না কেন, সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে যা তোমাদের আর মাস দেড়েক পরেই রয়েছে, আগস্ট মাসের শুরুতে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে কিন্তু এই কবিতার প্রশ্নের উত্তর অতি অবশ্যই তোমাদের লিখতে হবে। তাহলে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে কিন্তু এই সেকেন্ড সামেটিভেই তোমরা কবিতাটি সুন্দর করে তৈরি করে নিতে পারো। তার জন্য এর আগের একটি পর্বে এই কবিতাটি কবি কোন প্রেক্ষাপটে রচনা করেছেন বা কী উদ্দেশ্য নিয়ে লিখেছেন এটা কিন্তু জানা একান্তভাবে প্রয়োজন। আগের পর্বে কিন্তু সে বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। আজকে মূলত লাইন ধরে আমরা কবিতাটির অর্থ বুঝে নেব, যাতে করে যে কোনো 3 নম্বর ও 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা সহজে লিখতে পারি। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও তোমরা এখানে পাবে। চলো দেখে নেই কবিতাটির লাইন ধরে বিষয়বস্তুর আলোচনা। আমরা আজকে কবিতাটির লাইন ধরে প্রত্যেকটি জায়গার অর্থ বুঝে নিই। চলো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবিতার শুরুতেই কবি সমগ্র দেশবাসীকে উদ্দেশ্য করে জয়ধ্বনি করার কথা বলছেন। কেন না, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তাহলে কালবৈশাখীর ঝড়কে আহ্বান জানানোর জন্য বা তাকে অভ্যর্থনা জানানোর জন্যই এখানে জয়ধ্বনি করতে বলা। এবং এটাও বলছেন যে কালবৈশাখীর ঝড়ের মধ্য দিয়ে যেন নতুনের কেতন ওড়ছে। আসলে কালবৈশাখীর ঝড়ের মধ্য দিয়ে যেমন পরিবেশ প্রকৃতিতে জীর্ণতা শীর্ণতা দূরীভূত হয় আর নতুন করে প্রাণ সঞ্চারিত হয়, ঠিক তেমনি সমগ্র ভারতবাসীর মনে পুঞ্জীভূত হওয়া যে বিরোধ, তার মধ্য দিয়ে যে প্রলয় সংগঠিত হবে, তার পরিণামে কিন্তু আমরা ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হতে দেখব। যে কারণে কালবৈশাখীর ঝড়কে বা কালবৈশাখীর ঝড় স্বরূপ সমগ্র ভারতবাসীর মনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধকে তিনি আহ্বান জানানোর জন্য জয়ধ্বনি করার কথা বলছেন। আবার দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। তাহলে অনাগত শব্দের অর্থ হচ্ছে যে এতদিন এসেছিল না, সেই কিন্তু এবার আসছে। তাহলে কে এসেছিল না, এটা এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আসলে ভারতবর্ষ তো দীর্ঘ সময় প্রায় 190 বছর ব্রিটিশ শাসকের পদানত হয়ে থেকেছে। তারা ভারতবর্ষে এতদিন রাজত্ব করে যেতে পেরেছে। প্রথম 100টা বছর কিন্তু ভারতবাসীরা তারা তাদের পরাধীনতার গ্লানি অনুভব করে উঠতে পারেনি। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মানসিকতাই তখন তাদের তৈরি হয়নি। আমরা ইতিহাস থেকে এটা জানতে পারি যে 1757 সালের পরে 1857 সাল সিপাহী বিদ্রোহের মধ্যই দিয়ে কিন্তু ভারতবর্ষে প্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। তারপরেও আরও 90 বছর পরে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাহলে একটা দীর্ঘ সময় পর্ব গেছে যেখানে সমগ্র ভারতবাসীরা একত্রিত হয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। সেই বিরোধটাই ছিল অনাগত। সেই অনাগত এবার আসছে। কবিতা এখানে কবি সেই অনাগতকে মহাদেব বা মহাকালের প্রচণ্ড রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করছেন। সে কিভাবে আসছে? প্রলয় নেশায় পাগলের মতো নৃত্য করতে করতে আসছে। সিন্ধু পারের সিংহধারে ধমক এনে ভাঙল আগল। এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদে যেন একটা প্রবল আঘাত বর্ষণ করল সেই অনাগত বা সেই প্রচণ্ড রূপ স্বরূপ যে মহাদেব বা মহাকাল। এবারে দেখো সে কোথা থেকে আসছে, কিভাবে আসছে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে সেই মৃত্যুগহন অন্ধকার কূপ থেকে উঠে আসছে। আসলে ভারতবাসীদের মনের মধ্যে সেই বিরোধটা যেন যেভাবে ক্রমশ তীব্র থেকে তীব্রতর রূপ লাভ করছে,
তার সেই প্রবলতাকে বোঝাতে গিয়েই এখানে মহাকালের বা মহাদেবের একটা ভয়ঙ্করতাকে এখানে উপস্থাপিত করছেন কবিতার মধ্যে কবি। সে কারণেই বলছে যে মৃত্যুগহন অন্ধকার কূপ থেকে মহাকালের প্রচণ্ড রূপ ধারণ করে ধূম্রধূপের মধ্য দিয়ে তিনি বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসছেন। এরপরে বলছেন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। যে মহাকাল প্রচণ্ড রূপ ধারণ করে এগিয়ে আসছেন তিনি তো ভয়ঙ্কর, কিন্তু তার মুখমণ্ডলে হাসির প্রলেপ রয়েছে। আসলে এই ভয়ঙ্করতার মধ্য দিয়ে যে প্রলয় সংগঠিত হবে তার মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদিত হবে। তাই কবি আবার বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরকমই যখন একটা অপ্রত্যাশিত, যেটা এতদিন ঘটছিল না, এরকমই ধরনের ঘটনা যখন ভারতবর্ষের বুকে ঘটতে চলেছে, তখন যেন সমগ্র ভারতবাসীর মন থেকে ভয় দূরীভূত হয়, তারা যেন একত্রিত সেই সংগ্রামে সংযুক্ত হতে পারে। সে কারণে, সেই উদ্বুদ্ধ করার কারণেই তিনি আবার জয়ধ্বনি করার কথা বলছেন। এর পরের অংশে দেখব সেই বিরোধটাকে যে মহাকালের প্রচণ্ড রূপ দিয়ে তিনি উপমায়িত করছেন বা প্রতিকায়িত করছেন, সেই মহাকালের প্রচণ্ড রূপটা কিভাবে ফুটে উঠছে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। তার, সে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসছেন মহাকাল বা মহাদেব, তার সেই প্রচণ্ড রূপের মধ্যে ভয়ঙ্কর রূপে তিনি যে তার কেশের দোলা দিচ্ছেন ঝামরের মতো, তাতে করে কি হচ্ছে না, সমগ্র গগনমণ্ডল যেন দোদুল্যমান হয়ে উঠছে। শুধু তাই নয়, তিনি কি করছেন দেখো, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুকে তিনি চামরের মতো ব্যবহার করছেন। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে। সমগ্র বিশ্ব চরাচরের বক্ষে যেন তিনি তার রক্ত সমন্বিত অস্ত্রকে, কৃপাণ অর্থাৎ অস্ত্রকে দোদুল্যমান অবস্থায় নিয়ে ক্রমশ এগিয়ে আসছেন। শুধু এগিয়ে আসছেন না, শুধু ভয়ঙ্করতা প্রকাশ করছেন তাই নয়, তার সঙ্গে দেখো অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। সেই সঙ্গে তিনি অট্টরোল করতে করতে হট্টরোল তুলতে তুলতে আসছেন, মানে এবং তার সেই ভয়ঙ্কর যে নিনাদ বা গর্জন, তাতে কি হচ্ছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন স্তব্ধ হয়েছে। অর্থাৎ একটা যে প্রলয় সংগঠিত হতে চলেছে তাই কিন্তু সূচিত হচ্ছে। ওরে ওই স্তব্ধ চরাচর। তাহলে এই ভয়ঙ্করতা এবং অট্টরোলের হট্টগোলে সমস্ত চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। তাতেও কবি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার কথা বলছেন। এই পরিস্থিতিটাকেও তিনি জয়ধ্বনির মধ্য দিয়ে আহ্বান করে নিচ্ছেন। এরপর মহাকালের সেই প্রচণ্ড রূপ আরও কীভাবে প্রচণ্ড হয়ে উঠছে দেখো। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি মানে পৌরাণিক ব্যাখ্যাতে দ্বাদশ রবির উল্লেখ রয়েছে, এখানে যেন মহাদেবের বা মহাকালের নয়ন কটাক্ষের মধ্যে সেই দ্বাদশ রবির বন্যি জ্বালা বিচ্ছুরিত হতে আরম্ভ করেছে। এবং দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। মহাদেবের যে ত্রস্ত জটা, তাতে পিঙ্গল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ ম্লান হয়ে গেছে দিগন্তের কাঁদন। অর্থাৎ মানে সমগ্র ভারতবর্ষে যেখানে আনাচে কানাচে মানুষের একটা ক্ষোভ, বিদ্বেষ ব্রিটিশ শাসকের বিরুদ্ধে, তা এই মহাদেবের প্রচণ্ড রূপের বা মহাকালের ভয়ঙ্কর রূপে ত্রস্ত জটায় যেন ম্লান হয়ে গিয়েছে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে। এই মহাদেবের বা মহাকালের যদি এক ফোঁটা, এক বিন্দু নয়ন জল কোনোভাবে কপল তলে অর্থাৎ গণ্ডদেশে মানে গালে নেমে আসে, তাহলে তাতেই কিন্তু সপ্ত মহাসিন্ধু দোদুল্যমান হয়ে উঠতে পারে। এবং বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। এবং বিশ্বমায়ের মানে বিশ্বমাতার আসন যেন সেই মহাদেব মহাকালের বিপুল বাহুর ওপরেই স্থাপিত হয়েছে। তাহলে সমগ্র ভারতবাসীর মনে সেই বিরোধকে এখানে মহাকালের এই রকম ভয়ঙ্কর বা প্রচণ্ড রূপের মধ্য দিয়ে কবিতায় তুলে ধরা হচ্ছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, মানে যিনি প্রলয় আনতে চলেছেন তিনি প্রলয়ঙ্কর, তিনি এবারে হাঁক ছাড়ছেন। তাই কবি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে,
মাভৈ মন্ত্র মনের সমস্ত রকমের ভীতি বা যে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব সংকোচকে দূর করবার জন্য উচ্চারণ করা হয়, যাতে আমরা নির্ভীক নিষ্কম্প হয়ে উঠতে পারি। সেই মন্ত্র এবার উচ্চারিত হচ্ছে। জগৎ জুড়ে যেহেতু প্রলয় ঘনিয়ে আসতে চলেছে এবং সেই প্রলয়ের মধ্য দিয়ে কি হবে না, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। যে সমস্ত মানুষের মধ্যে তখনও পর্যন্ত দাসত্ব একেবারে মানে কানায় কানায় পূর্ণ ছিল, তারা দাসত্বকেই মেনে নিয়েছিল, যাদের মনে কুসংস্কার, ভয়, ভীতি, স্বার্থপরতা তখনও পর্যন্ত কাজ করছিল, যারা তখনও পর্যন্ত ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়ে উঠতে পারছিল না, তাদেরকেই এখানে জরায় মরা মুমূর্ষু বলা হচ্ছে। এবং তাদেরই প্রাণ লোকানো রয়েছে এই বিনাশের মধ্য দিয়ে, মানে যে প্রলয়টা সংগঠিত হতে চলেছে তার মধ্য দিয়েই কিন্তু তাদের প্রাণ পুনরায় সঞ্জীবিত হবে। তারা কিন্তু তাদের অবস্থাটা, তাদের আসল অস্তিত্বটা সেখানে বুঝে উঠতে পারবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশার শেষে বলতে এক বিশাল অন্ধকার পূর্ণ সময় পর্বকেই এখানে সূচিত করা হচ্ছে। সেটা আসলে ভারতবর্ষের পরাধীনতার দীর্ঘ সময় পর্বকেই সূচিত করছে। তাহলে সেই মহানিশার শেষে কি আসবে না, উষা অরুণ হেসে করুণ বেশে উপস্থিত হবে। অর্থাৎ সেই দীর্ঘ পরাধীনতার অবসানে যে স্বাধীনতার সূর্য ভারতবর্ষের বুকে উদিত হবে, যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে, তাকেই এখানে উষার অরুণ হেসে করুণ বেশে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে কবি কবিতায় তুলে ধরছেন। সেই সঙ্গে দেখো, এতক্ষণ তো তিনি মহাদেবের মহাকালের ভয়ঙ্কর প্রচণ্ড রূপটাই তুলে ধরছিলেন। এবারে বলছেন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর অর্থাৎ সেই মহাদেব মহাকাল, তিনি যতই ভয়ঙ্কর প্রচণ্ড রূপ ধারণ করুন না কেন, তার জটায় কিন্তু শিশু চাঁদের স্নিগ্ধ কিরণ অনবরত বিচ্ছুরিত হচ্ছে। তাহলে ভয়ঙ্করতার মধ্যেও একটা স্নিগ্ধতা রয়েছে, একটা প্রশান্তি রয়েছে। আসলে স্বাধীনতা সংগ্রামের প্রলয়ের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে সেই শিশু চাঁদের করের মতো স্বাধীনতা আগমন ঘটবে। আলো তার ভরবে এবার ঘর, তার বলতে কার না, সেই শিশু চাঁদের কথাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ মূলত এখানে কবি কবিতায় স্বাধীনতাকেই বোঝাতে চাইছেন। সেই স্বাধীনতার আলোয় সমগ্র ভারতবর্ষ আলোকিত হয়ে উঠবে, তাই কবি জয়ধ্বনি করার কথা পুনরায় উচ্চারণ করছেন। এরপরে দেখো, ওই সে মহাকাল সারথি রক্ততড়িৎ চাবুখানে। তাহলে মহাকাল সারথি মানে মহাকালকে যিনি নিয়ে আসছেন, মহাকালের যিনি সারথি, তিনি কি করেছেন না, তিনিও ভয়ঙ্কর, তিনিও রক্ত স্বরূপ তড়িৎকে অর্থাৎ বিদ্যুৎকে চাবুকের মতো হনন করছেন। কার ওপরে না, সেই যে রথ তার অশ্বের ওপরে। রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। রেশার কাঁদন বলতে যেখানে সেই রথের যে অশ্বের যে ধ্বনি, তাকেই রেশা বলা হয়। তার সেই রেশার মধ্য দিয়ে যে কাঁদন প্রকাশিত হয়, সেটাই যেন এখানে যুদ্ধ সমন্বিত একটা পরিবেশকে সূচিত করছে। সেই বজ্রগানের ঝড় তুফানের মধ্য দিয়েই যেন মহাকাল সারথি রক্তস্বরূপ তড়িৎকে চাবুকের মতো হনন করতে করতে এগিয়ে আসছেন। এবারে তাদের এগিয়ে আসার ফলে কি হচ্ছে দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। তাহলে সেই অশ্বের খুরের দাপটে কি হচ্ছে না, নীল খিলান অর্থাৎ নীল গগনমণ্ডল বা নীল আকাশ থেকে উল্কা খসে পড়ছে। নীল আকাশে বা গগনমণ্ডলে অবস্থিত নক্ষত্র সেই খুরের দাপটে উল্কা স্বরূপ বিচ্যুত হয়ে পড়ছে গগন তলের নীল খিলানে। গগনমণ্ডলের নীল আকাশ থেকে সেই নক্ষত্র বিচ্যুত হয়ে পড়ছে সেই অশ্বের খুরের দাপটে। এরপরে কবি চলে যাচ্ছেন একটু অন্য প্রসঙ্গে। যখন মহাকাল বা মহাদেব এরকম একটা প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসছেন, কবিতায় বর্ণনা করছেন। আসলে ভারতবর্ষের সমগ্র ভারতবাসীর মনের মধ্যেই দেখতে গেলে যে বিরোধ, কিছু জনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংস্কার দাসত্ব কাজ করলেও
বিরোধটা একটা বড় রূপ নিয়েছিল, তাকেই এখানে তিনি মূলত একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চাইছেন, যাতে যে কজনের মনের মধ্যে তখনও পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তারাও এই পথে সামিল হয়। এবং দেখা যাচ্ছে যখন সমগ্র ভারতবাসী সক্রিয় হয়ে উঠেছে, সেই সময় কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা আনার জন্য যে দেবতারা অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীরা তারা ব্রিটিশ শাসকের হাতে লাঞ্ছিত বা বন্দিত্ব বরণ করেছেন তাদের প্রসঙ্গ নিয়ে আসছেন। কি বলছেন না, অন্ধকার আর বদ্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। এই দেবতারা হচ্ছেন আসলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী। তারা তখন ব্রিটিশ শাসকদের হাতে বন্দি এবং তারা সেই বদ্ধ কারাগারে যেন যজ্ঞযূপ স্বরূপ পাষাণ স্তূপের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। কবি ভীষণভাবে আশাবাদী। কবি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে পুঞ্জীভূত হওয়া বিরোধটা যে প্রবল রূপ নিয়েছে এবং সেটা যে একটা প্রলয় সংগঠিত করবে এ বিষয়ে এতটাই আশাবাদী যে যেন তিনি তার সেই বিদ্রোহের আগমন বার্তা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছেন। এখানে সেই রথ ঘর ঘর শোনার মধ্য দিয়ে এ কথাই বোঝাতে চাইছেন। শোনা যায় ওই রথ ঘর ঘর। তাহলে বিদ্রোহ যে একেবারে ঘনীভূত হয়ে উঠেছে, সমগ্র ভারতবাসী যে ব্রিটিশ শাসকের ওপর সক্রিয় হয়ে প্রতিরোধ গড়ে তুলবে, সেটাই হচ্ছে এখানে রথ ঘর ঘর। সে কারণেই তিনি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবারে ভারতবাসীদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে কথাগুলি, যাতে করে ভারতবাসীরা তখনও পর্যন্ত যে তাদের মনে সংস্কার দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বসেছিলেন সেখান থেকে নিজেদের বের করতে পারেন। ধ্বংস দেখে ভয় কেন তোর? অনেকেই তো প্রলয় দেখে ভয় পেতে পারে বা স্বাধীনতা সংগ্রামের ভয়ঙ্করতা দেখে ভাবতে পারে নিজের জীবনের নিশ্চয়তা নিয়ে বা পরিবারের নিশ্চয়তা নিয়ে, যে কোনো স্বার্থপরতা নিয়েও তারা ভাবতে পারে। কিন্তু সেই জায়গা থেকে ভারতবাসীকে বের করে আনার জন্য এখানে কবিতায় কি ব্যক্ত করছেন দেখো, যে ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রলয় নূতন সৃজন বেদন। প্রলয় নতুনের সৃষ্টি করে এবং যখনই নতুনের সৃষ্টি হয় তখন তার মধ্যে কিন্তু একটা বেদনা আমরা কাজ করতে প্রতিনিয়তই লক্ষ্য করি। এটা একটা যেন প্রকৃতির নিয়ম। আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। এই নবীন আসলে কে? নবীন সেই মহাদেবকেই বোঝানো হচ্ছে, মহাকালকেই বোঝানো হচ্ছে, যিনি একদিকে ধ্বংসের দেবতা বা সৃষ্টির দেবতা। তিনি যেহেতু সৃষ্টি করেন তাই তাকে এখানে নবীন বলেই অভিহিত করা হচ্ছে। আর সমগ্র ভারতবাসী এই মহাকাল মহাদেবের আড়ালে যে বিষয়টা আসলে কাজ করছে, সমগ্র ভারতবাসীর মনের মধ্যে যে বিরোধ, তার মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদিত হতে চলেছে। তাহলে সেটাও কিন্তু নবীন। তাহলে এই নবীনের আশার মধ্য দিয়ে কি হবে না, জীবনহারা অসুন্দরের ছেদন সংঘটিত হবে, অর্থাৎ ভারতবর্ষের বুকে পরাধীনতার সূর্য অস্তমিত হবে। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তাহলে এরকমই যখন একটা প্রক্রিয়া সংগঠিত হবে, তাহলে কেসে বেসে প্রলয় বয়েও হেসে বা মধুর হাসি মুখমণ্ডলে নিয়েই কিন্তু এগিয়ে আসছে। যেহেতু জীবনহারা অসুন্দরের ছেদন ঘটিয়ে সুন্দরের প্রতিস্থাপনা হবে। এরপরে বলছেন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কে? এখানে মহাদেবকেই বোঝানো হচ্ছে। তাহলে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে সেই বিরোধ নিয়ে আসবে স্বাধীনতাকে ভারতবর্ষের বুকে। তাই এই প্রলয়ের মধ্য দিয়ে কিন্তু চিরসুন্দরের প্রতিস্থাপনাই হবে। তাই কবি আবার জয়ধ্বনি করার কথা কবিতায় বলছেন। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। তাহলে ভাঙা গড়াই তো তার খেলা, ভাঙলেই নতুন করে গড়া যাবে। এত দিনের ভারতবর্ষের বুকে একেবারে যেন আষ্টে পৃষ্ঠে যে পরাধীনতার বন্ধন দিয়ে ব্রিটিশ শাসকেরা বেঁধে রেখেছিল, তাকে যদি সমূলে উৎপাটিত করতে না পারা যায়, তাহলে কিন্তু নতুন করে ভারতবর্ষকে গড়া সম্ভব নয়। এই ভাঙা গড়া খেলার মধ্য দিয়ে কিন্তু নতুন করে প্রাণ সঞ্চারিত হবে। তাই এতে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে কবি বোঝাতে চাইছেন। তোরা সব জয়ধ্বনি কর। আবার জয়ধ্বনি করার কথা বলছেন। সেই সঙ্গে কি বলছেন দেখো, বধূরা প্রদীপ তুলে ধরো। তাহলে জয়ধ্বনি করো, জয়ধ্বনি করার সঙ্গে সঙ্গে তিনি বধূদেরকে প্রদীপ প্রজ্বলিত করে তুলে ধরার কথা বলছেন। আসলে যে কোনো শুভ
কে আহ্বান করে নেওয়ার জন্য, যে কোনো সুন্দরকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য বধূদের প্রদীপ প্রজ্বলিত করে তুলে ধরার প্রসঙ্গ এখানে কবিতায় আনা হয়েছে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশ ধারণ করেই সুন্দরেরই আগমন সংগঠিত হচ্ছে। তাই কবিতার শেষে আবার কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসলে বারে বারে জয়ধ্বনি করার কথা বলে কবি ভয়ঙ্করতার যে একটা প্রচণ্ড রূপ তাকে মাঝে মধ্যেই যেন একটু সকলের মনের মধ্যে স্তিমিত করে দিচ্ছেন। মানুষ হয়তো বাহ্যিকভাবে কবিতাটার বিষয়বস্তু বুঝতে না পেরে ভাববে মনের মধ্যে যে একটা কিছু ভয়ঙ্কর হতে চলেছে, এরকমই কবি ব্যক্ত করতে চাইছেন। আসলে এই ভয়ঙ্করতার মধ্যেই যে স্বাধীনতা লুকিয়ে রয়েছে, সৌন্দর্য লুকিয়ে রয়েছে, এটা বোঝানোর জন্যই বারে বারে যাতে মানুষ সাদরে এই ভয়ঙ্করতাকে গ্রহণ করতে পারে, সে কারণেই জয়ধ্বনি করার কথা বলা। তাহলে আমরা আজকে পুরো কবিতাটার লাইন ধরে বিষয়বস্তু বুঝে নিলাম। এর পরের পর্বে তোমাদের কাছে এই কবিতার প্রশ্ন উত্তর 3 নম্বর 5 নম্বর কি হতে পারে তা আলোচনা করব।